অনেক অভিভাবকই আমাদেরকে এসে বলে থাকেন যে বাচ্চা 3 থেকে 4 দিন পার হয়ে যাচ্ছে, তারপরও বাচ্চা পায়খানা করছে না, এতে করে বাচ্চা খেতে যাচ্ছে না, পেটে ব্যথা অনুভব করছে, মোচড়ামুচড়ি করছে, এই ধরনের সমস্যার কথা তারা বলে থাকেন। পায়খানাটাকে বের করার জন্য বাচ্চার অভিভাবকরা দেখা যায় যে গ্লিসাপ সাপোজিটরি ব্যবহার করে থাকেন। এটা দেওয়ার পরপরই দেখা যায় বাচ্চা পায়খানা করছে এবং 3-4 দিন পার হওয়ার পরে আবার সে একই সমস্যা শুরু হয়, আবার তখন দেখা যাচ্ছে তারা এই গ্লিসাপ দিয়ে বাচ্চার পায়খানাটা করাচ্ছে। তো এই যে বারবার এই গ্লিসাপ সাপোজিটরিটা ব্যবহার করে বাচ্চার পায়খানাটা করাচ্ছে, এটা কি পরবর্তীতে বাচ্চার কোনো সমস্যা হবে কিনা বা এটা করাটা ঠিক কিনা, এই প্রশ্নটা অনেক অভিভাবকই আমাদের করে থাকেন। আমাদের শরীরের প্রতিটা কার্যক্রমই সৃষ্টিকর্তা প্রদত্ত তার স্বাভাবিক নিয়মে পরিচালিত হয়। তো যখনই এখানে বাইরে থেকে কোনো ওষুধ প্রয়োগের মাধ্যমে এটার কার্যকলাপটাকে স্বাভাবিক করার চেষ্টা করা হবে, তখনই দেখা যাবে যে কোনো না কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে। বাচ্চার এই সাপোজিটরি ব্যবহারের ক্ষেত্রেও তাই। যখনই আপনি বাচ্চাকে বারবার সাপোজিটরি দিয়ে পায়খানা করাচ্ছেন, তখন একটা সময় পরে এই সাপোজিটরি ছাড়া বাচ্চার পায়খানাটা স্বাভাবিক উপায়ে হবে না। কারণ বাচ্চার পায়খানা করা স্বাভাবিক যে রিফ্লেক্স বা মেকানিজম, সেটা কিন্তু এই সাপোজিটরিটা বারবার ব্যবহার করার কারণে নষ্ট হয়ে যায়, যার জন্য তখন পায়খানার বেগটা আসেও না এবং যতক্ষণ পর্যন্ত সাপোজিটরি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত পায়খানাটা অটোমেটিক বের হবে না। আর চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই দীর্ঘদিন এই ধরনের সাপোজিটরি ব্যবহার না করাই ভালো। আবার অনেক সময় পায়খানাটাকে নরম করার জন্য বিভিন্ন ধরনের ল্যাক্সেটিভ মেডিসিন পাওয়া যায় বা সিরাপ পাওয়া যায়, সেগুলো বাচ্চাদেরকে দীর্ঘদিন ধরে সেবন করানো হয়। তো এটাও কিন্তু খারাপ, কারণ দীর্ঘদিন আপনি বাচ্চাকে যখন এই সিরাপগুলোতে অভ্যস্ত করে ফেলবেন, তখন এই সিরাপগুলো খাওয়ানো ছাড়া বাচ্চার পায়খানা অটোমেটিক হবে না, যার জন্য এটার ক্ষেত্রে একই সমস্যা হবে। সিরাপ বাদ দেওয়ার পরে পায়খানা আবার আগের মতো শক্ত হয়ে যাবে। আর তাই এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অবশ্যই স্বাভাবিক উপায়ে পায়খানাটা যেন হয় সেদিকে চেষ্টা করতে হবে। 6 মাসের নিচের বাচ্চাদের ক্ষেত্রে যদি বাচ্চা মায়ের বুকের দুধ খায়, সেক্ষেত্রে আগে দেখতে হবে যে মায়ের খাবারটা ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় যে মায়ের খাবারে পানির ঘাটতি থাকে বা অতিরিক্ত ভারী খাবার বা তেল চর্বি জাতীয় খাবারটা বেশি খেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এটা দুধের উপরেও একটা প্রভাব বিস্তার করে, যার জন্য তখন বুকের দুধে পানির পরিমাণটা কম থাকে, ফ্যাট বা অন্যান্য উপাদানটা একটু বেশি থাকে। আর এতে করে বাচ্চার হজমের সমস্যা হয় এবং এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যাটাও হতে পারে। আর তাই অবশ্যই যেসব বাচ্চারা মায়ের বুকের দুধ খায়, তাদের মায়েদের খাবারে অবশ্যই পানির পরিমাণ এবং প্রচুর পরিমাণে শাকসবজির যে সাপ্লাই, সেটা যেন থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর যেসব বাচ্চা ফর্মুলা খায়, সেক্ষেত্রে তাদের যে দুধটা খাওয়ানো হচ্ছে সেটা তার শরীরের সাথে অ্যাডজাস্ট হচ্ছে কিনা, বা সেখানে পানির পরিমাণটা কম হয়ে দুধের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে কিনা, এদিকেও একটু খেয়াল রাখতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে ফর্মুলা মিল্কটা বাচ্চাদেরকে খুব ঘন ঘন খাওয়ানো হয়, মানে প্রয়োজন অতিরিক্ত যদি খাওয়ানো হয়, সেক্ষেত্রে এরকম হতে পারে, এদিকেও একটু খেয়াল রাখতে হবে। আর 6 মাসের উপরে বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই তাদের খাবারে ডায়েটারি ফাইবার পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে। তো অনেক অভিভাবকই বলে থাকেন যে তাদের বাচ্চা ঠিকমতো খেতে চায় না, বিশেষ করে শাকসবজিটা একদমই খেতে চায় না। তো এই যে বাচ্চা খেতে চায় না, এটার আসলে কোনো ওষুধ নেই। এটা আপনাদের অভিভাবককেই বাচ্চাকে কিভাবে খাওয়ানো যায়, কোন উপায়ে রান্না করলে বাচ্চা খাবে, বা একটু খাবারটাকে পরিবর্তন করে কিভাবে দিলে বাচ্চার কাছে আকর্ষণীয় হবে, সেটা আপনাদেরকে খুঁজে বের করে তারপর বাচ্চাকে খাওয়াতে হবে। কারণ কিছু খাবার আছে যেটা আসলে বাচ্চারা কখনো খেতে চাবে না, কারণ যেহেতু এটা মুখরোচক না। তো সেটাকে কীভাবে মুখরোচক করে দিলে বাচ্চা খাবে, সেটা আপনাকেই বের করতে হবে। আর বাচ্চাকে ছোটোবেলা থেকেই এই ধরনের ডায়েটারি ফাইবার বা শাকসবজি খাওয়ানোর অভ্যাসটা করতে পারলে পরবর্তীতে দেখা যাবে যে তার কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা আর হবে না। তখন আপনাকে এই ধরনের সাপোজিটরি বা ল্যাক্সেটিভ জাতীয় যে সিরাপ আছে, সেগুলো আর ইউজ করতে হবে না। বাচ্চা স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করার পরেও যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে দেরি না করে তখন দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।